যে নদী নিজের গন্তব্য জানে না সে সাগরেও পৌঁছায় না, এই কথাটাই যেন আজকের এই যুদ্ধের সবচেয়ে বড় ব্যাখ্যা। কারণ একদিকে আছেন ডোনাল্ড ট্রাম্প, যার প্রতিটি সিদ্ধান্তে অনিশ্চয়তার ছায়া, আর অন্যদিকে বেনিয়ামিন নেতানিয়াহু, যার প্রতিটি পদক্ষেপ যেন বহুদিনের আঁকা মানচিত্রের উপর বসানো। বিশ্ব রাজনীতির মঞ্চে আজ যে নাটক চলছে, সেখানে চরিত্র অনেক, সংলাপ অনেক, কিন্তু কাহিনী যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা। ইরান ইসরায়েল যুদ্ধকে আমরা অনেকেই দেখি শুধুমাত্র একটি আঞ্চলিক সংঘাত হিসেবে, কিন্তু একটু গভীরভাবে তাকালে বোঝা যায় এটি আসলে বহুদিন ধরে পুঞ্জীভূত এক বৃহত্তর পরিকল্পনার বহিঃপ্রকাশ, যেখানে কেউ অনিশ্চিত, কেউ দ্বিধাগ্রস্ত, আবার কেউ অত্যন্ত স্পষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে যদি আমরা তিনটি নাম উচ্চারণ করি, ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী, তাহলেই যেন পুরো গল্পের কাঠামো স্পষ্ট হতে শুরু করে। প্রথমেই আসি ট্রাম্পের কথায়। এই যুদ্ধের সবচেয়ে অদ্ভুত চরিত্র সম্ভবত তিনি। কখনো কঠোর ভাষা, কখনো যুদ্ধবিরতির আহ্বান, আবার কখনো সম্পূর্ণ নীরবতা। সব মিলিয়ে তার অবস্থান যেন এক চলমান ধাঁধা। মনে হয় তিনি নিজেই জানেন না পরবর্তী পদক্ষেপ কি হবে। তার সিদ্ধান্তগুলো অনেকটা সময়, চাপ ও পরিস্থিতির উপর নির্ভরশীল, যেন একজন জুয়ারি যিনি টেবিলে বসে আছেন কিন্তু কার্ড খুলবেন কিনা সেই সিদ্ধান্ত নিতে পারছেন না। অন্যদিকে নেতানিয়াহু ঠিক তার বিপরীত। তিনি কোনো তাড়াহুড়ো করেন না, কিন্তু প্রতিটি পদক্ষেপ হিসাব করে ফেলেন বহু আগেই। তার রাজনীতি তাৎক্ষণিক নয়, বরং দীর্ঘমেয়াদী। এই যুদ্ধের ভেতরে তার যে লক্ষ্য, তা শুধু ইরানকে দুর্বল করা নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেয়া। এখানেই আসে বৃহত্তর ইসরায়েল ধারণা। অনেকেই এটিকে শুধুমাত্র ভূখণ্ড দখলের স্বপ্ন হিসেবে দেখেন, কিন্তু বাস্তবে এটি একটি বহুমাত্রিক কৌশল। ভূখণ্ড দখল তার একটি অংশ, কিন্তু মূল লক্ষ্য হল প্রভাব, নিয়ন্ত্রণ এবং নির্ভরতা তৈরি করা। গাজায় যা ঘটেছে, পশ্চিম তীরে যা চলছে, এসব কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এক হিসাবে গত বছর গাজার জনগণকে তাদের আগের ছোট্ট ভূখণ্ডের মাত্র 12% জায়গার মধ্যে গুটিয়ে ফেলা হয়েছে। অন্যদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ধ্বংস ও উচ্ছেদের যে অভিযান চলছে, তা 1967 সালের 6 দিনের যুদ্ধের পর সবচেয়ে বড়। সেখানে ইসরায়েল তার নিয়ন্ত্রণ ও বসতি স্থাপনের পরিধি ক্রমাগত বাড়াচ্ছে। এগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়ার অংশ। গত কয়েক বছরে গাজার অবকাঠামো প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। মানুষকে সংকুচিত করে ফেলা হয়েছে অতি সীমিত জায়গায়। পশ্চিম তীরেও একইভাবে ধীরে ধীরে বিস্তার ঘটছে। 2024 সালে বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল সিরিয়ার ভেতরে অঞ্চল দখল করেছে এবং দক্ষিণ লেবাননে আবার দখলদারির অঞ্চল তৈরি করছে। ইসরায়েলের সরকারে থাকা রিলিজিয়াস জায়োনিজম এবং জিউস পাওয়ার গোষ্ঠীর মন্ত্রীরা এবং লিকুদ দলের সংসদ সদস্যরা প্রকাশ্যে লেবাননে ইসরায়েলের সার্বভৌমত্ব ও বসতি স্থাপনের দাবি তুলেছেন। অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ ইসরায়েলকে দামেস্ক পর্যন্ত বিস্তৃত করার কথা বলেছেন। নেতানিয়াহু নিজেও এই ধারণার সঙ্গে নিজের গভীর সংযোগের কথা জানিয়েছেন। তবে এই প্রেক্ষাপটে ইরান একটি বড় বাধা। কারণ ইরান শুধু একটি দেশ নয়, এটি একটি প্রতিরোধের প্রতীক, একটি ভারসাম্য রক্ষাকারী শক্তি। তাই ইসরায়েলের কৌশলগত চিন্তায় ইরানকে দুর্বল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শুরু হওয়ার আগেই নেতানিয়াহু যে পরিকল্পনার ইঙ্গিত দিয়েছিলেন, তা আরও বিস্ময়কর। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে তিনি যে ষড়ভুজ জোটের কথা বলেন, সেটি শুধু একটি সামরিক জোট নয়, এটি একটি ভূরাজনৈতিক কাঠামো। সেখানে ভারত, আরব দেশ, আফ্রিকা, ভূমধ্যসাগরীয় অঞ্চল সব কিছুকে একত্রে এনে একটি নতুন শক্তি কেন্দ্র তৈরি করার পরিকল্পনা রয়েছে, যার কেন্দ্রবিন্দু হবে ইসরায়েল। এই পরিকল্পনার আরেকটি দিক হল অর্থনীতি ও জ্বালানি। হরমুজ প্রণালী বা বাব আল মান্দাব, এই গুরুত্বপূর্ণ রুটগুলো যদি অস্থিতিশীল হয়, তাহলে বিকল্প পথ তৈরি করার প্রয়োজন হয়। আর সেই বিকল্প পথ যদি ইসরায়েলের মধ্য দিয়ে যায়, তাহলে পুরো অঞ্চলের অর্থনীতি এক প্রকার তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ে। এখানেই বোঝা যায় যুদ্ধ শুধু যুদ্ধ নয়, এটি একটি অর্থনৈতিক এবং কৌশলগত পুনর্গঠনের প্রক্রিয়া। কিন্তু প্রশ্ন আসে, এই যুদ্ধ কি সত্যিই ইসরায়েল যুক্তরাষ্ট্রের যুদ্ধ, নাকি এর পেছনে
আরও গভীর বাস্তবতা আছে। অনেক বিশ্লেষকের মতে এটি মূলত একটি ইসরায়েলি যুদ্ধ, যেখানে যুক্তরাষ্ট্রকে ব্যবহার করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের ভেতরেই এই যুদ্ধের বিরুদ্ধে ব্যাপক বিরোধিতা রয়েছে। সাধারণ মানুষ, এমনকি রাজনৈতিক মহলের একটি বড় অংশ এই সংঘাতকে সমর্থন করে না। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবতা অনেক সময় জনমতের চেয়ে ভিন্ন পথে চলে। লবি, মিডিয়া, কৌশল সব মিলিয়ে একটি নির্দিষ্ট বয়ান তৈরি করা হয়, যাতে যুদ্ধকে একটি যৌথ উদ্যোগ হিসেবে দেখানো যায়। এই জায়গায় ট্রাম্পের ভূমিকা আবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি হয়তো নিজে এই যুদ্ধের মূল পরিকল্পনাকারী নন, কিন্তু পরিস্থিতির চাপে তিনি এমন এক অবস্থানে চলে গেছেন যেখানে তার বিকল্প পথ খুব সীমিত। অন্যদিকে নেতানিয়াহু বহুদিন ধরেই এই সংঘাতের প্রস্তুতি নিচ্ছিলেন। তার জন্য এটি কোনো আকস্মিক সিদ্ধান্ত নয়, বরং বহু বছরের পরিকল্পনার বাস্তবায়ন। এই পুরো প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হল স্থায়ী যুদ্ধের মানসিকতা। ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক কাঠামোর মধ্যে এমন একটি ধারণা তৈরি হয়েছে যেখানে যুদ্ধকে একটি অব্যাহত প্রক্রিয়া হিসেবে দেখা হয়। কিন্তু ইতিহাস আমাদের একটি জিনিস শিখিয়েছে: অতিরিক্ত বিস্তার সবসময় ঝুঁকিপূর্ণ। একটি রাষ্ট্র যত বেশি নিয়ন্ত্রণ বাড়ানোর চেষ্টা করে, তত বেশি প্রতিরোধের মুখোমুখি হয়। ইরান এই প্রতিরোধের একটি কেন্দ্রবিন্দু, কিন্তু একমাত্র নয়। পুরো অঞ্চলের মানুষ, বিভিন্ন গোষ্ঠী, এমনকি আন্তর্জাতিক মহল সব মিলিয়ে একটি জটিল প্রতিক্রিয়া তৈরি হতে পারে। তাই এই যুদ্ধের ভবিষ্যৎ অনিশ্চিত। যুদ্ধবিরতি হতে পারে, আবার ভেঙেও যেতে পারে। আলোচনায় সবাই ফিরতে পারে, আবার হঠাৎ করে সংঘাত তীব্র হয়ে উঠতে পারে। কিন্তু একটি বিষয় স্পষ্ট: এই যুদ্ধ শুধুমাত্র বর্তমানের জন্য নয়, এটি ভবিষ্যতের জন্য একটি নতুন মানচিত্র আঁকার চেষ্টা। আর সেই মানচিত্রে কে কোথায় দাঁড়াবে, কে শক্তিশালী হবে আর কে দুর্বল হয়ে পড়বে, সেই সিদ্ধান্তই নির্ধারণ করছে আজকের প্রতিটি বোমা, প্রতিটি মিসাইল, প্রতিটি বৈঠক, প্রতিটি ঘোষণা। শেষ পর্যন্ত এই যুদ্ধ কবে শেষ হবে তার উত্তর হয়তো এখনো কারো কাছে নেই। কিন্তু এতটুকু বলা যায়, এটি শুধুমাত্র একটি যুদ্ধ নয়, এটি একটি দৃষ্টিভঙ্গির লড়াই, একটি আধিপত্যের লড়াই এবং একটি ভবিষ্যৎ নির্মাণের লড়াই।